দ্বিগু সমাসের বিষয়টা কি বলছে, যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, উত্তরপদ বিশেষ্য সমাসবদ্ধ পদটার দ্বারা সমষ্টি বা সমাহার বোঝায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে দ্বিগু সমাস বলে। কি রকম উদাহরণ দেওয়া হয়েছে? পঞ্চ প্রদীপের সমাহার, পঞ্চ প্রদীপ। খেয়াল করে দেখো, পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, দেখো এখানে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, পঞ্চ মানে 5, তাহলে সংখ্যাবাচক বিশেষণ। আর এরপরে বলছে উত্তর পদ বিশেষ্য, খেয়াল করে দেখো উত্তর পদ হচ্ছে প্রদীপ, এটা একটা বিশেষ্য পদ, একটা ম্যাটেরিয়ালের নাম। ওকে, তাহলে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, পরপদ বিশেষ্য। এরপর বলছে কি, সমাসবদ্ধ পদটার দ্বারা সমষ্টি বা সমাহার বোঝায়। এখানে পঞ্চপ্রদীপ বলতে 5টা প্রদীপের সমাহারকে বোঝায়, আলাদা আলাদা করে 5টা প্রদীপকে বোঝায় না। কি বোঝায়? এমন একটা প্রদীপ যাতে 5টা আলাদা আলাদা প্রদীপ একসঙ্গে সেট করা আছে, সেই সমগ্রটাকে, সমাহারটাকেই আমরা বলি পঞ্চপ্রদীপ। ওকে, তাহলে এই হচ্ছে বক্তব্য। আর কি এখানে পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদ কি এই প্রদীপের অর্থ প্রাধান্য পায়। ধরে নাও এরকম পঞ্চপ্রদীপ আছে, ঠিক আছে, এরকম ধরো কিছু একটা এরকম হলো, এর আবার কি কি সব থাকে এটাকে এরকম ধরো। এখন এই টোটালটাকে আমরা কি বলছি? প্রদীপ। ঠিক আছে, এই টোটালটা হচ্ছে প্রদীপ। এই প্রদীপটা বিশেষত্ব কি না, এখানে 5টা আলাদা আলাদা আবার প্রদীপ একসঙ্গে সেট করা আছে, তাই এই প্রদীপটাকে আমরা বলছি পঞ্চপ্রদীপ। এখানে 5টার চেয়ে প্রদীপ এই ব্যাপারটারই গুরুত্ব বেশি। হ্যাঁ, এবার প্রদীপটার বিশেষত্ব হচ্ছে ওই পঞ্চ দিয়ে সেটাকে, বিশেষত্বটাকে বোঝানো হচ্ছে, এই হলো বক্তব্য। আচ্ছা, তাহলে আমরা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস করে এসেছি। 10 আনন যার, আমরা সেখানে বলেছিলাম যে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, পরপদ বিশেষ্য। খেয়াল করে দেখো, পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, পরপদ বিশেষ্য, এখানেও তো তাই। পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এই যে পঞ্চ, আর পরপদ বিশেষ্য পদ এই দেখো প্রদীপ। কিন্তু এই পর্যন্ত দুটোর মধ্যে মিল আছে, কিন্তু অমিল কি না, বহুব্রীহি সমাসে তৃতীয় একটা অর্থ প্রাধান্য পাবে, আর দ্বিগু সমাসে দ্বিতীয় অর্থে এই যে পরপদ মানে দ্বিতীয় পদটার অর্থ প্রাধান্য পায়। 10 আনন যার, দশানন, দশানন বলতে আমরা রাবণকে বলে থাকি, রাবণকে বুঝিয়ে থাকি। ঠিক আছে, যে লোকের 10টা থাকবে তাকেই আমরা দশানন বলবো না, আমরা রাবণকেই দশানন বলে থাকি। কিন্তু এখানে তা নয়, এখানে হচ্ছে যে প্রদীপেই তুমি ওরকম 5খানা আলাদা আলাদা দেবে, সেই প্রদীপকেই আমরা পঞ্চপ্রদীপ বলবো, পার্টিকুলার কোনো একজনকে আলাদা করে পঞ্চপ্রদীপ আমরা বলবো না। এই হচ্ছে দুটোর মধ্যে মেইনলি পার্থক্য। আর একটা পার্থক্য কি, এখানে সমষ্টির ভাবটা বোঝায়, ওখানে সেই অর্থে সমষ্টির ভাব বোঝায় না। ওখানে ব্যাস বাক্যে যার থাকে, এখানে ব্যাস বাক্যে যার থাকে না। এই জাতীয় কিছু পার্থক্য আছে সংখ্যাবাচক বহুব্রীহির সঙ্গে সংখ্যাবাচক বা সমাহার দ্বিগুর। ওকে, আচ্ছা এইবার আমরা দ্বিগু সমাসের ভাগটা করব। কি বলছে? সমাহার দ্বিগু আর তদ্ধিতার্থক দ্বিগু। কি রকম? সমাহার দ্বিগু সমষ্টি বা সমাহার বোঝাবে। ওই যে চতুঃ মানে 4 অঙ্গের সমাহার সমান চতুরঙ্গ, চতুরঙ্গ বলতে 4 অঙ্গের সমাহারকে বোঝায়। অঙ্গ মানে কি? অঙ্গ মানে আলাদা আলাদা সেকশন। হ্যাঁ, চতুরঙ্গ বলতে সেনাকে বোঝায়, যাদের অশ্বারোহী, পদাতিক, তারপরে তোমার কি বলে ওই রথী, তারপরে গজ বাহিনী, এইগুলো সব থাকতে হবে, সেই 4টে অঙ্গ চতুরঙ্গকে বোঝায়। তাহলে এখানে অঙ্গটা ইম্পর্টেন্ট, 4টে নয়। শত অব্দের সমাহার শতাব্দী, শতাব্দী বলতে ওই বছরকে বোঝানো হয়, শতর চেয়ে বছর ইম্পর্টেন্ট বেশি। অষ্টধাতুর সমাহার অষ্টধাতু, এখানে অষ্টধাতু বলতে অষ্টের চেয়ে ধাতুটার গুরুত্ব বেশি। এরকম দ্বিতীয় পদের অর্থ গুরুত্ব পায়। আচ্ছা, সেটাকে আমরা বলছি সমাহার বা সমষ্টিবাচক দ্বিগু। এরপরে বলছে তদ্ধিতার্থক দ্বিগু। তদ্ধিতার্থক দ্বিগু কি বলছে? সমস্ত পদ গঠনের সময় পদের শেষে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়, পদের শেষে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় সমস্ত পদ গঠনের সময়। কিরকম? 3 কড়ির বিনিময়ে কৃত, খেয়াল করে দেখো 3 কড়ি,
অ্যাকচুয়ালি এই যে 3 কড়ির বিনিময়ে কৃত, এইখানে পূর্বপদ হচ্ছে 3, পরপদ কড়ি। পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, পরপদ বিশেষ্য। আচ্ছা, কিন্তু এই দুটোকে যখন সমস্ত পদে কনভার্ট করা হলো, তখন শব্দটা 3 কড়ি হলো না, শব্দটা হলো 3 কড়িয়া। সরি, 3 কড়িয়া, এটা হচ্ছে শব্দটা হলো এইটা। ঠিক আছে, এইবার খেয়াল করে দেখো 3 কড়ি এখানে যোগ ইয়া অন্ত অসমাপিকা ক্রিয়া হয়েছে, ইয়া। এবার ইয়া একটা প্রত্যয়, এইটাকে আমরা বলছি তদ্ধিত প্রত্যয়, কারণ 3 কড়ি এইটা একটা শব্দ। ঠিক আছে, 5000-এর বিনিময়ে কৃত, খেয়াল করে দেখো 5000, তার সঙ্গে ই যোগ হয়েছে, 5000 ই। এই যে ইটা যোগ হয়েছে, 5000 ই, হাজার, তার সঙ্গে ইটা যোগ হয়ে এই সমস্ত পদটা তৈরি হয়েছে। এই ইটা একটা প্রত্যয়। কি প্রত্যয়? না, এটা তদ্ধিত প্রত্যয়, কারণ তার আগে 5000, এইটা একটা সংখ্যা ছিল, মানে একটা শব্দ ছিল। ওকে, এই হচ্ছে বক্তব্য। এবার এই যে 3 কড়িয়া, সেটাকে আমরা সংক্ষেপে 3 কোড়ে বা 3 কড়ি বলে থাকি। 5000ই, সেক্ষেত্রে আমরা ওই ই প্রত্যয়টা সবই আমরা উচ্চারণ করি, যে সে 5000ই গরু কিনেছে, এরকম। তো এই হচ্ছে বক্তব্য, কি সমস্ত পদ গঠনের সময় পদের শেষে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়। এখানে এই যে 5000ই, এই পদের শেষে ইটা যুক্ত হয়েছে। 3 কড়ি, এখানে শেষে ওই ইয়া যোগ হয়েছে, যেটা আমরা দেখতে পাই না খালি চোখে। এই হচ্ছে ব্যাপার। আর আমরা ব্যাস বাক্যের দিকে তাকালে কি দেখতে পাই, না বিনিময়ে কৃত এই জাতীয় আমরা পদ ব্যবহার করে থাকি। যে 3 কড়ির বিনিময়ে কৃত, এত এতর বিনিময়ে এই, এরকম 7 কড়ি, 7 কড়ির বিনিময়ে কৃত, এই জাতীয় পদ আমরা এখানে পেয়ে থাকি দ্বিগু সমাসের ক্ষেত্রে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে দ্বিগু সমাস। সমাহার দ্বিগু সমাহার বোঝাবে, আর তদ্ধিতার্থক দ্বিগু ওই এতর বিনিময়ে এই জাতীয় বাক্য বোঝাবে। ব্যাস এটুকুই হচ্ছে দ্বিগু সমাস ছিল। এরপর হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস কি বলছে? পূর্বপদ অব্যয়, পরপদ বিশেষ্য, পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। 3টে বৈশিষ্ট্য। পূর্বপদ অব্যয়, খেয়াল করে দেখো এই যে উপকূল, এখানে উপ, এটা দেখো একটা অব্যয়। আর পরপদ বিশেষ্য কুল, এটা খেয়াল করে দেখো বিশেষ্য। ওকে, তাহলে পরপদটা বিশেষ্য, পূর্বপদ অব্যয়। উপনগরী, এটা হচ্ছে অব্যয়। উপকণ্ঠ, উপ অব্যয়, কণ্ঠ বিশেষ্য। আচ্ছা, এই রকম ব্যাপার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আর পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। পূর্বপদের অর্থ এক্ষেত্রে প্রাধান্য পায়, মানে কুলের কাছাকাছি, এই জিনিসটা আমাদের এখানে বেশি ইম্পর্টেন্ট। এখন খেয়াল করার বিষয় সেটা হচ্ছে যে জিনিসটা একটু মানে ভজকট বেঁধে যায়। অব্যয়ীভাব সমাসটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে আমাদের ব্যাকরণ বইগুলোতে অবস্থান করেছে। আমরা বর্তমানে যেটাকে অব্যয়ীভাব সমাস বলি, এর আগের সিলেবাসটাতে, এখন যে সিলেবাসটা স্কুলে মাধ্যমিকে চলছে, এর ঠিক আগের সিলেবাসেই এই অব্যয়ীভাব সমাস বলে কোনো সমাসকে রাখেনি আমাদের ব্যাকরণে। তখন এই সমাসগুলোকে আমরা বলেছিলাম হচ্ছে উপসর্গ তৎপুরুষ, এর মধ্যে ফেলতাম, উপসর্গ তৎ। ওকে, এর মধ্যে ফেলতাম। কেন? কারণ এই উপ, এটা একটা উপসর্গ। খেয়াল করে দেখো, উপ একটা উপসর্গ। ওকে, এই কারণে এইগুলোকে ওই উপসর্গ তৎপুরুষের মধ্যে ফেলতো। কিন্তু তার আগের সিলেবাসে আবার এইটা অব্যয়ীভাব সমাস বলে নাম ছিল। তো এই রকম চলছে, মানে কখনো এটাকে অব্যয়ীভাব সমাস হিসাবে রাখা হচ্ছে, কখনো এটাকে আলাদা সমাস হিসাবে স্বীকার করা হচ্ছে না, এই জাতীয় বিষয়। ফলত এর যত উদাহরণ আমরা দেখব, সবকিছুতেই একেবারে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা দিয়েছি, সব ক্ষেত্রে এরকম বৈশিষ্ট্যগুলোকে আমরা খাওয়াতে পারবো না। কিন্তু আমাদের এই উদাহরণগুলো দেখে বারবার প্র্যাকটিস করে করে মোটামুটি একটা ধারণা করে নিতে হবে। এই হচ্ছে আমার দিক থেকে বক্তব্য। ওকে ওকে, সকালের কাছাকাছি, সকাল নাগাদ, এই কাছাকাছি হলে নাগাদ, এই কথাটা আমরা বলি। সন্ধ্যা নাগাদ, সন্ধ্যার কাছাকাছি, এই রকম ক্ষেত্রে আমরা বলে থাকি। ওকে, আচ্ছা, এরপরে সাদৃশ্য অর্থে। সাদৃশ্য অর্থে কি? বনের সদৃশ, উপবন।
বনের মতোই উপবন, মূর্তির সদৃশ প্রতিমূর্তি, দানের সদৃশ অনুদান, রূপের সদৃশ প্রতিরূপ, হ্যাঁ এরকম, ধ্যানের সদৃশ অনুধ্যান, দ্বীপের সদৃশ উপদ্বীপ, ধ্বনির সদৃশ প্রতিধ্বনি, এরকম। তাহলে এইখানে কি থাকবে আমাদের, এই যে উপ, প্রতি, অনু, এগুলো বিশেষ, এগুলো সব উপসর্গ, আবার সেগুলো অব্যয়। ওকে, তার সঙ্গে এই ধ্যান এর সমাস হয়েছে, এই হচ্ছে মোদ্দা কথা। কখনো কখনো ক্ষুদ্রতা অর্থে ব্যবহৃত হয়। ক্ষুদ্র গ্রহ, উপগ্রহ, উপগ্রহ বলতে আমরা গ্রহেরই ছোট একটা অংশকে বুঝে থাকি, মানে যেমন চাঁদ, এটাকে আমরা গ্রহ বলছি না, বলছি উপগ্রহ, মানে এটার ফাংশন প্রায় গ্রহের মতো, কিন্তু কিছু ফাংশন আলাদা। গ্রহগুলো সূর্যের চারদিকে ঘোরে, উপগ্রহগুলো ঘোরে কিন্তু সেটা গ্রহের চারদিকে ঘোরে। এই ধরনের কিছু পার্থক্য আছে, কিন্তু মোটের ওপর অবজেক্টটা, সেটা চাঁদ আর পৃথিবী অবজেক্ট হিসাবে মোটামুটি একই রকমের, দুটোই ওরকম ধূলিকণা, এটা সেটা গ্যাস ইত্যাদি ইত্যাদি দিয়ে গঠিত, এটাই বক্তব্য। ক্ষুদ্র শাখা, প্রশাখা, আচ্ছা, ক্ষুদ্র অঙ্গ, প্রত্যঙ্গ, এইরকমটা এখানে হয় ক্ষুদ্র অর্থে। এরপর হচ্ছে বৈপরীত্য অর্থে, বিপরীত, হিংসার বিপরীত, প্রতিহিংসা। প্রতিহিংসা বললে কি হয়, হিংসার বিপরীত, মানে একজন হিংসা করলো, এর বিপরীতে আর একজন যদি হিংসা করে সেটা হবে প্রতিহিংসা। ক্রিয়ার বিপরীত, প্রতিক্রিয়া, একজন ক্রিয়া করলো, তার বিপরীত পক্ষে আর একজন যখন ক্রিয়া করবে সেটাকে বলবে প্রতিক্রিয়া, এরকম বৈপরীত্য অর্থে। এরপর একটা হচ্ছে সম্মুখ অর্থে, সামনাসামনি, কুলের সম্মুখে অনুকূল, অক্ষির সম্মুখে প্রত্যক্ষ, কেন্দ্রের সম্মুখে অভিকেন্দ্র, ক্ষেপণের সম্মুখে অভিক্ষেপণ, সম্মুখে বোঝায় একটা, এরপরে একটা বোঝায় পশ্চাৎ, পিছনে, গমনের পশ্চাৎ অনুগমন, গৃহের পশ্চাৎ অনুগৃহ, তাপের পশ্চাৎ অনুতাপ, শোচনার পশ্চাৎ অনুশোচনা, এরকম পশ্চাৎ অর্থে ব্যবহৃত হয়। ব্যাস বাক্যেও সেরকমই কিছু আমরা দেখতে পাই। আচ্ছা, এরপর হচ্ছে যোগ্যতা অর্থে, খেয়াল করে দেখো, প্রেরণার যোগ্য, অনুপ্রেরণা, ওকে, প্রেরণার যোগ্য, অনুপ্রেরণা, গুণের যোগ্য, অনুগুণ, এরকম যোগ্যতা অর্থে। এবার হচ্ছে বিপসা অর্থে, বিপসা মানে কি, দুইবার ব্যবহার করা, দিনে দিনে, প্রতিদিন, রোজ রোজ, হর রোজ, বছরে বছরে, ফি বছর, প্রতি বছর, বছরকে বছর, প্রতি মাস, মাসকে মাস, এই অর্থে ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝবো কি করে, না যখন দিন দিন, রোজ রোজ এরকম থাকলে আমরা প্রতি বা হর, ফি এগুলো ব্যবহার করব, সেটা পরিস্থিতি বুঝে। রোজের ক্ষেত্রে যেমন প্রতি রোজ হয় না, হর রোজ হয়, বছরের ক্ষেত্রে ফি বছর হয়, প্রতি বছর হয়, কিন্তু হর বছর হয় না, এই জাতীয় ভাবে আমরা বুঝে নেব। আর বছরকে বছর, এই যে কে চলে এলো কেন, প্রতি বছর এরকম করলে বছরকে বছর হয়, মাসকে মাস, প্রতি মাস, ওকে, এইরকম। এক্ষেত্রে বিপসা আমরা বলে থাকি, বাকিটা একটু নিজেরা উদাহরণ প্র্যাকটিস করতে করতে হবে। এরপর বলছে অভাব অর্থে, অভাব বলতে কি, ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ, বিঘ্নের অভাব, দুর্বিঘ্ন, ভাতের অভাব, হাভাত, এই জাতীয় ইয়েটা এখানে থাকে। আচ্ছা, এরপরে অনতিক্রম অর্থে, মানে অতিক্রম না করা, এরকম, শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি, আয়কে অতিক্রম না করে আয় মাফিক, অর্থকে অতিক্রম না করে যথার্থ, রুটিনকে অতিক্রম না করে রুটিন মাফিক, সময়কে অতিক্রম না করে যথা সময়। তাহলে খেয়াল করে দেখো, একটা হচ্ছে মাফিক আর একটা হচ্ছে এই যথা, ওকে, এই দুটো সাধারণত আমাদের ব্যাস বা সমস্ত পদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। একটা হচ্ছে মাফিক, এটা শেষে বসে, আর একটা হচ্ছে যথা, এটা শুরুতে বসে ওই পদের মধ্যে। এরপরে একটা হচ্ছে ব্যাপ্তি অর্থে, ব্যাপ্তি কি জিনিস, কণ্ঠ পর্যন্ত, একটা জায়গা থেকে আরেকটা জায়গা পর্যন্ত, এটাকে বলা হয় ব্যাপ্তি। সময়ের ব্যাপ্তি হতে পারে, কালের ব্যাপ্তি হতে পারে, ওকে। বলছে কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ, তাহলে এইটা হচ্ছে কণ্ঠ পর্যন্ত, এটা হচ্ছে কি বলে, স্থানগত, একদম গলা পর্যন্ত, আকণ্ঠ। মরণ পর্যন্ত, এটা আবার একটা সময়ের ইয়ে ব্যাপ্তি বোঝাচ্ছে, মরণ, মৃত্যু যেদিন হবে সেই দিন পর্যন্ত।
সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, আসমুদ্র হিমাচল, এখানে খেয়াল করে দেখো এটা হচ্ছে স্থানগত ব্যাপ্তি বোঝাচ্ছে। আরেকটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে ঠিক আছে, এই আর কখনো পর্যন্ত আবার কখনো থেকে, যেমন শৈশব থেকে শৈশব, তাহলে আজকের দিনে ছেলেটা কদার কথা 30 বছর, সরি 30 বছর, তাহলে সে যদি বলে আমি শৈশব এটা দেখেছি, তার মানে শৈশব থেকে আজ পর্যন্ত সে এটা দেখে আসছে। এবার যদি এরকম হয় কারোর বয়স 30 বছর, এবার সে বলছে যে মরণ পর্যন্ত তোমাকে মনে রাখবো, তখন বলছে কি আমরণ। এখানে খেয়াল করে দেখো, আমরণ বলতে মৃত্যু পর্যন্ত, আমরণ অনশন, মৃত্যু পর্যন্ত অনশন, এরকম। আচ্ছা, এবারে ব্যাপ্তি বোঝায়। এরপরে হচ্ছে অত্যয় বা অধিক অর্থে, এর উদাহরণ খুব কম, এই কটা উদাহরণ একটু মুখস্থ করে ফেলো। হ্যাঁ, হিমের আত্ময় অতিহিম, আচারের অত্যয় অত্যাচার, বর্ষার অত্যয় অতি বর্ষা, বৃষ্টির অত্যয় অতি বৃষ্টি। এই জাতীয় কিছু উদাহরণ আমাদের বইয়ে রয়েছে, আমরা একটু করে ফেলবো। তাহলে অব্যয়ীভাব সমাসের কোনো আলাদা শ্রেণী বিভাগ নেই, বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাসগুলো বা মানে গঠিত হয় বলা যেতে পারে। ওকে, কি কি বলছে, সামীপ্য অর্থে, সদৃশ্য অর্থে, ক্ষুদ্রতা অর্থে, বৈপরীত্য, হেনতেন ইত্যাদি ইত্যাদি, এই বিভিন্ন অর্থে ওই ব্যাস বাক্যগুলো আমরা ব্যবহার করে থাকি। ব্যাস এটুকুই বক্তব্য। আর উদাহরণ বারবার প্র্যাকটিস করতে করতে তোমাদের অবশ্যই ধারণা চলে আসবে।